নিষিদ্ধ পল্লীর গুমট গলি আর লালবাতির আবছা মায়াজালে ঘেরা এক বিবর্ণ আখ্যান আমাদের আজকের গল্প, যেখানে রাত নামে একরাশ দীর্ঘশ্বাস আর পূর্ণতা না পাওয়ার স্বপ্নের বোঝা নিয়ে। এটা এমন এক জগতের গল্প যেখানে আবেগ মানে বিলাসিতা, ভালোবাসা মানে অলিখিত চুক্তির দহন, আর শরীর মানে কেবলই এক টুকরো পণ্য। এখানে শৈশবের নিষ্পাপ মুহূর্ত আর সুখের স্মৃতিগুলো এক পশলা বৃষ্টির মতো ধুলোয় মিশে যায় এক নিমিষেই। বলছিলাম হইচই প্ল্যাটফর্মের বহুল আলোচিত সিরিজ মন্টু পাইলটের কথা। এই সিরিজের পরতে পরতে মিশে আছে এক যুবকের বেড়ে ওঠার ক্ষতবিক্ষত ইতিহাস আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখার এক রক্তক্ষয়ী লড়াই। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন এক্সপ্লেন করার আগে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই বিগত 2 সিজনের গল্প। এই গল্পটা মন্টু নামের এক যুবকের, যে ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে বড় হতে হয় নিষিদ্ধ পল্লীর নীলকুঠি নামক এক কোঠাতে। মন্টুর মা ছিল নীলকুঠিরই একজন কর্মী। মায়ের অস্বাভাবিক মৃত্যুতে অল্প বয়সে অনাথ হয়ে যায় মন্টু। এরপর নীলকুঠির দালাল তৌফিক এবং কুঠির মালকিন বিবিজানের ছত্রছায়ায় বেড়ে ওঠে সে। আর সময়ের সাথে মন্টু একদিন হয়ে ওঠে নীলকুঠির সব থেকে বড় দালাল। বিমানের পাইলট হতে না পারলেও নিজেকে প্রতিষ্ঠিত করে পতিতাদের পাইলট হিসেবে। আর এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার অন্তর থেকে হারিয়ে যায় সমস্ত আবেগ অনুভূতি। মন্টুর প্রধান কাজ হয়ে দাঁড়ায় নীলকুঠির কর্মীদের জন্য কাস্টমার জোগাড় করা। মন্টুর এই অভিশপ্ত জীবনের সমীকরণ বদলে যায় যখন কুঠিতে ভ্রমর নামের একটা মেয়ের আগমন ঘটে। ভ্রমর ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যাকে ধোঁকা দিয়ে নীলকুঠিতে বিক্রি করে দিয়েছিল তারই প্রেমিক। ভ্রমরের যন্ত্রণা আর চোখের পানি মন্টুর ভেতরের মৃত আত্মাটাকে জাগিয়ে তোলে। মন্টু ভালোবেসে ফেলে ভ্রমরকে, সিদ্ধান্ত নেয় এই অন্ধকার নরক থেকে মুক্ত করবে ভ্রমরকে। আর ভ্রমরকে অন্ধকার জগৎ থেকে বাঁচাতে মন্টু প্রথমে খুন করে ভ্রমরের সেই প্রতারক প্রেমিক বিলালকে। এরপর ভ্রমরের কারণেই মন্টু একে একে শত্রুতা গড়ে তোলে বিবিজান, তৌফিক এবং নিষিদ্ধ পল্লীর সাথে জড়িত এক প্রভাবশালী ডক্টরের সঙ্গে। এক পর্যায়ে মন্টু ভ্রমরকে নিয়ে পালিয়ে যায় নিষিদ্ধ জগৎ থেকে অনেক দূরে, শুরু করে নতুন জীবন। সময়ের সাথে তাদের সম্পর্কটাও পূর্ণতা পায়। ভ্রমরের গর্ভে তখন বেড়ে উঠছিল মন্টুর অনাগত সন্তান। বিবিজান তাদের এই সুখ সহ্য করতে না পেরে চক্রান্ত শুরু করে। মন্টুর অনুপস্থিতিতে সে ভ্রমরকে কিডন্যাপ করে নিয়ে যায় নীলকুঠিতে। এরপর মন্টুকে বোঝায় যে ভ্রমরের গর্ভের সন্তান মন্টুর নয়, বরং ওই ডাক্তারের। অন্যদিকে ভ্রমরকে বোঝায় যে মন্টু তাকে সন্দেহ করে এবং প্রাণে মেরে ফেলতে চায়। তবে বিবিজানের এই চক্রান্তের আসল উদ্দেশ্য ছিল মন্টুকে হত্যা করা, কারণ মন্টু তার অবাধ্য হয়ে নীলকুঠি থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করেছে। মন্টু বিবিজানের চক্রান্ত বুঝতে পেরে ভ্রমরকে উদ্ধার করতে যায়, কিন্তু বিবিজানের কথায় প্ররোচিত হয়ে ভ্রমর নিজেই মন্টুকে গুলি করে দেয়। তবে ভাগ্য সহায় থাকায় ভ্রমর সময় মতো সত্যিটা জানতে পারে এবং নিজের ভুলটা বুঝতে পারে। আর শেষ মুহূর্তে বিবিজানের মনেও দয়া হয়, তাই সে আর বাধা না দিয়ে মন্টু আর ভ্রমরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তৌফিক। তাই মন্টু তৌফিককে গুলি করে ভ্রমরকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এরপর কেটে যায় বেশ কিছু বছর। মন্টু চলে যাওয়ার পর ধীরে ধীরে নীলকুঠির ব্যবসায় ভাটা পড়ে যায়। কোনো রকমে কেটে যাচ্ছিল কর্মীদের জীবন। বহু বছর পর আবারও নীলকুঠিতে ফেরে মন্টু। সাথে করে নিয়ে আসে বনি নামের এক ধনীর দুলালিকে, যাকে সে মাঝ রাস্তায় কিডন্যাপ করেছে। মন্টু বনিকে বিবিজানের হাতে তুলে দেয় এবং তার মাধ্যমে নীলকুঠির হারানো জৌলস ফিরিয়ে আনতে বলে। মন্টুর এই কিডন্যাপিং এর পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ প্রতিশোধের গল্প। আসলে এই বনি সেই প্রভাবশালী ডক্টরের মেয়ে। মন্টুর সাথে পূর্ব শত্রুতার জের ধরে ডাক্তার মন্টুর ছোট্ট মেয়ে জোনাকিকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। এই জোনাকিকে জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছিল ভ্রমরের। তখন থেকেই একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে বেঁচেছিল মন্টু। সেই সন্তানের নির্মম মৃত্যুতে মন্টুর ভেতরের পশুটা আবার জেগে ওঠে। ডক্টরকে চরম শিক্ষা দিতে মন্টু তার আদরের মেয়েকেই টেনে নিয়ে আসে নীলকুঠি নামক নরকে। কিন্তু বিবিজান বনিকে ব্যবসায় নামতে দিতে রাজি হয় না। আর এখানেই বেরিয়ে আসে এক গোপন সত্য। জানা যায় বনি আসলে নীলকুঠির মালকিন বিবিজানেরই গর্ভজাত সন্তান। পরিস্থিতির চাপে সে নিজের সন্তানকে ডক্টরের কাছে রেখে এসেছিল। একদিকে মেয়ের সম্ভ্রম বাঁচানোর আকুতি, অন্যদিকে মন্টুর প্রতিশোধের আগুন। এই দুইয়ের জাতাকলে পড়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে বিবিজান। এই সুযোগে তৌফিক নীলকুঠির ক্ষমতা দখলের চেষ্টা করে, কিন্তু মন্টুর বুদ্ধির কাছে সে পরাস্ত হয় এবং শেষ পর্যন্ত মন্টুর হাতেই তার মৃত্যু ঘটে। এরপর মন্টু তার প্রধান শত্রু ডক্টরকেও হত্যা করে দীর্ঘদিনের জমানো ক্ষোভ মেটায়। তবে এই প্রতিশোধ মন্টুকে শান্তি দেওয়ার বদলে আরো বেশি উন্মাদ করে তোলে। সে আবারও পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। তবে এবার সে নিঃসঙ্গ। রক্তমাখা নীলকুঠি চলতে থাকে তার আপন গতিতে। কাস্টমার না থাকলেও কর্মীরা ছাড়তে পারে না নিজেদের পেশা, কারণ একবার যে নীলকুঠিতে প্রবেশ করে মৃত্যু ছাড়া তার আর মুক্তির কোনো পথ নেই। তো এই ছিল মন্টু পাইলট সিরিজ সিজন 1 এবং 2 এর গল্প। সিজন 3তে মন্টু ফিরে এসেছে নতুন রূপে।
তার সামনে এবার নতুন শত্রু আর নতুন লড়াই। তবে এবারের লড়াইটা আরো বেশি ভয়ানক। কিন্তু সবকিছু হারিয়ে এবার কার জন্য লড়াই করতে যাচ্ছে মন্টু? প্রতিবারের মতো কি এবারও সে লড়াই করতে গিয়ে নিঃস্ব হয়ে ফিরবে, নাকি এবার ফিরে পাবে হারানো কোনো অতীত? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সময়ের সাথে নীলকুঠির ব্যবসার আরও অবনতি হয়েছে। এখন আর কেউ নীলকুঠিতে সময় কাটাতে চায় না। তবে কিছু কাস্টমার আছে যারা নীলকুঠির মেয়েদেরকে নিয়ে হোটেলে সময় কাটায়। তেমনই এক বৃদ্ধ আজ নীলকুঠি থেকে ডালিয়া নামের একটা মেয়েকে নিয়ে হোটেলে এসেছে। বৃদ্ধের যথেষ্ট বয়স হলেও চরিত্রের দোষটা যায়নি, তাই নিজের লালসা চরিতার্থ করার জন্যই সে ট্যাবলেট খেয়ে নেয়। আর বিপত্তি ঘটে এখানেই। ট্যাবলেটের প্রভাবে হার্ট অ্যাটাকে মারা যায় বৃদ্ধ। এমন পরিস্থিতিতে প্রচণ্ড ভয় পেয়ে যায় ডালিয়া। সাথে সাথে সে কালিন্দীকে কল করে। কালিন্দী নীলকুঠিরই সদস্য। বিবিজানের পর নীলকুঠিতে কালিন্দিরই রাজ চলে, তাই সবাই তাকে ছোট বিবি বলে ডাকে। ডালিয়ার মুখে পুরো ঘটনা জানার পর কালিন্দী চিন্তিত হয়ে ছুটে যায় বিবিজানের কাছে। কালিন্দী বিবিজানকে জানায় হোটেল রুমে বৃদ্ধের মৃত্যু হওয়ায় হোটেল কর্তৃপক্ষ ডালিয়াকে আটকে রেখেছে। তাকে দ্রুত হোটেল থেকে বের করে না নিয়ে আসলে কিছুক্ষণ পর হয়তো পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। বিবিজান বিরক্ত হয়ে বলে, কে বের করে নিয়ে আসবে ডালিয়াকে? মেয়েদের যদি সামলাতেই না পারিস তাহলে বাইরে পাঠাস কেন? কালিন্দী বলে, ওকে বের না করতে পারলে সবাইকে ঝামেলায় পড়তে হবে। বিবিজান এবার একটু হতাশ হয়ে বলে, আমাদের এই অন্ধকার ভাগাড়ে এমন কে আছে যে ডালিয়াকে উদ্ধার করে নিয়ে আসবে? কালিন্দী বলে, কেন, মন্টু আছে না? বিবিজান হেসে বলে, মন্টু কি এখনো দুনিয়ায় আছে নাকি? গত 2 বছরে ওর কোনো খোঁজ পেয়েছিস? কালিন্দী বলে, তাহলে কি করব? ডালিয়াকে এভাবেই হোটেলে ফেলে রাখবো যাতে পুলিশ এসে আমাদের সবার সাথে ঝামেলা করে? বিবিজান এবার ইমোশনাল হয়ে বলে, মন্টু তো অনেক দূরে চলে গেছে। এই শহরে যাকে দেখা যায় সে আমার মন্টু নয়, সে হলো মন্টুর ভূত। কোনো উপায় না পেয়ে কালিন্দী এক পুলিশ অফিসারকে কল করে। এই পুলিশ অফিসার আবার নীলকুঠির রেগুলার কাস্টমার। অফিসারকে পুরো ঘটনা জানালে অফিসার বলে, হোটেলটা তো আমার এরিয়াতে পড়ে না, তাই আমি এখানে কিছু করতে পারবো না। অফিসার এমন কথা বলাতে বিবিজান কালিন্দির হাত থেকে ফোন কেড়ে নিয়ে কলটা কেটে দেয়। বিবিজান বিরক্ত হয়ে বলে, সবগুলো শুধু ভোগ করতেই জানে, বিপদের সময় কেউ কাজে আসে না। কালিন্দী এবার বলে, কেউ যদি ডালিয়াকে উদ্ধার করতে না যায় তাহলে আমি নিজেই যাব। বিবিজান কালিন্দীকে কটাক্ষ করে বলে, নিজেকে কি বিবিজান ভাবতে শুরু করেছিস নাকি? কালিন্দী কোনো জবাব দেয় না। এরপরের দৃশ্যে আমরা মন্টুকে দেখতে পাই। নীলকুঠির অন্ধকার জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছে মন্টু। বর্তমানে সে ফুড ডেলিভারি সার্ভিসের কাজ করে। জ্যামের কারণে আজ তার একটা ডেলিভারি দিতে একটু লেট হয়ে যায়। এতে কাস্টমার ক্ষুব্ধ হয়ে বলে, খাবার তো ঠান্ডা হয়ে গেছে, এটা নিয়ে এখন কি করব আমি? মন্টু বলে, একটু গরম করে খেয়ে নিন। এতে কাস্টমার রেগে গিয়ে মন্টুকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। মন্টুও প্রতিবাদ করে বলে, আপনারা না ভদ্রপাড়ায় থাকেন, তাহলে গালাগালি করছেন কেন? এমন কথায় ওই কাস্টমার আরো বেশি রেগে যায় এবং মন্টুকে চাকরি খাওয়ার হুমকি দেয়। সে খাবারের বক্সটা মন্টুর হাতেই ধরিয়ে দেয়। মন্টুও তখন খাবারটা ওই ব্যক্তির দরজায় ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালিন্দির কাছে জাহাঙ্গীর নামের এক প্রভাবশালী ব্যক্তি কল করে। মেয়ে সাপ্লাই করার বিজনেসে জাহাঙ্গীরের রাজত্ব চলছে এখন। জাহাঙ্গীর কালিন্দিকে কটাক্ষ করে বলে, তোরা বরং এই বিজনেসটা ছেড়ে দে, তোদের একটা মেয়ে বিপদে পড়েছে আর তোরা মুখ লুকিয়ে বসে আছিস। যাই হোক, এই বিজনেসে আমার একটা সম্মান তো আছে। তোদের মেয়েটাকে আমার লোকেরা উদ্ধার করে নিয়ে আসবে, তোরা এসে আমার কাছ থেকে নিয়ে যাস। তবে একটা কথা মাথায় রাখিস, পুরো নিষিদ্ধ পল্লীর দায়িত্ব আমার। আমার পাওয়ার সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। মাঝরাতে কল করলেও এমএলএ পর্যন্ত আমার কল রিসিভ করে। এই বলে জাহাঙ্গীর কলটা কেটে দেয়। কালিন্দী অবাক হয়ে বিবিজানকে বলে, জাহাঙ্গীর হঠাৎ ডালিয়াকে বাঁচাতে চাচ্ছে কেন? বিবিজান বলে, আমি জানি না, তুই বরং একবার জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে আয়। কালিন্দী একটু ঘাবড়ে গিয়ে বলে, তুমিও সাথে চলো, আমি জাহাঙ্গীরকে বিশ্বাস করতে পারছি না। বিবিজান হেসে বলে, তুই আবার কাকে বিশ্বাস করিস? এরপর আমরা মন্টুকে দেখতে পাই। আর একটা নতুন অর্ডার কালেক্ট করতে এসেছে মন্টু। পাশেই মন্টুর কয়েকজন সহকর্মী আড্ডা দিচ্ছিল। ওরা ফোনে নিষিদ্ধ সাইট নিয়ে ঘাটাঘাটি করছিল। ওই সাইটে একটা মেয়েকে ওদের অনেক ভালো লাগে। মেয়েটার ছবি নিয়ে ওরা বিভিন্ন রকম কমেন্ট করতে শুরু করে। এক পর্যায়ে তারা মন্টুকেও ডেকে নিয়ে ওই মেয়েটার ছবি দেখায়। মেয়েটার ছবি দেখেই চমকে ওঠে মন্টু। এটা তো তার ভ্রমরের ছবি। কিন্তু ভ্রমর তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক বছর হয়ে গেল। তাহলে এই নিষিদ্ধ সাইটে ভ্রমরের ছবি এলো কিভাবে? ওরা ভ্রমরের ছবি নিয়ে বাজে কমেন্ট পাস করলে মন্টু প্রচণ্ড রেগে যায়। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। পার্সেল ডেলিভারির কথা ভুলে গিয়ে সে পাগলের মতো শহরের অলিতে গলিতে বাইক নিয়ে ছুটে বেড়ায়। যেন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। কোনো রকমে নিজেকে শান্ত করে একটা জায়গায় বসে ওই সাইটটা ওপেন করে ভালোভাবে ভ্রমরের ছবিগুলো দেখতে শুরু করে। মন্টুর মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার কোনো উত্তর তার জানা নেই। এদিকে বিবিজান রাজি না হয় কালিন্দী একাই জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে যায়। জাহাঙ্গীর কালিন্দীকে বলে, ডালিয়াকে ফেরত নিয়ে যাও, তবে ডালিয়ার বদলে মন্টুকে চাই আমার। কালিন্দী বলে, মন্টুকে আমি কোথায় পাবো? মন্টুর দিন এখন শেষ হয়ে গেছে। সে এখন একটা মরা লাশের মতো।
ওর থেকে ডালিয়ার দাম বহুগুণে বেশি। জাহাঙ্গীর তখন বলে, মন্টু হচ্ছে হাতির মতো, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, তাই ওই মরা মন্টুটাকেই আমার কাছে এনে দাও, আমি ওকে সাজিয়ে রাখবো। কালিন্দী বলে, এসব ফালতু শর্ত বাদ দাও, বিবিজান এমন শর্তে কখনোই রাজি হবে না। তাছাড়া মন্টু অনেকদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে না, সে কোথায় আছে তা কেউ জানে না। জাহাঙ্গীর বলে, সময় হলে মন্টু ঠিক ফিরে আসবে। তখন কালিন্দী বলে, ঠিক আছে, তবে আমাদের সময় দাও। এরপর কালিন্দী নীলকুঠিতে ফিরে যায়। এদিকে মন্টু বাসায় ফিরে ওই ছবিগুলো বারবার দেখতে থাকে। মন্টু আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না। সে অনবরত মদ পান করতে শুরু করে। মাতাল অবস্থায় নিজের রুমে ভাঙচুর করতে শুরু করে সে। রাত পেরিয়ে গেলে মন্টু আবার কাজে ফিরে যায়, কিন্তু কিছুতেই সে কাজে মনোযোগ দিতে পারছিল না। সবসময় ভ্রমরের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়তে থাকে তার। মন্টু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে এসব। মন্টু জানে এই শহরে অনলাইনে রমরমা বিজনেস শুধুমাত্র জাহাঙ্গীরের, আর ছবির মেয়েটা যদি সত্যিই ভ্রমর হয় তাহলে ভ্রমরকে এই মুহূর্তে জাহাঙ্গীরের কাছেই পাওয়া যাবে। তাই মন্টু সরাসরি জাহাঙ্গীরের সঙ্গে গিয়ে দেখা করে। মন্টুকে দেখে জাহাঙ্গীর কালিন্দীকে কল করে বলে, মন্টু পৌঁছে গেছে, তোদের ডালিয়াকে এখন নিয়ে যা। কালিন্দী অবাক হয়ে ভাবে, মন্টু কিভাবে জাহাঙ্গীরের কাছে গেল। কল কাটতেই মন্টু জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে, কাকে জানালেন আমার কথা? জাহাঙ্গীর বলে, আমি জানি বিবিজান তোকে সবকিছু বুঝিয়ে বলেছে, তবু আমি তোকে বলছি, এই নিষিদ্ধ পল্লীর সবাই একটা বড় পরিবারের মতো, সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। তুই এতদিন নীলকুঠির জন্য কাজ করেছিস, এখন আমার জন্য কাজ করবি। এই পাড়া এখন আমার হাতের মুঠোয়। বিবিজানের বুদ্ধি আছে বলেই তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আজকে থেকে তুই নীলকুঠির কথা এক্কেবারে ভুলে যা। মন্টু অবাক হয়ে বলে, আমাকে তো বিবিজান পাঠায়নি, আমি কারো গোলাম নই, আমি নিজেই এসেছি। এরপর মন্টু বলে, আমি আবার আমার পুরনো কাজ শুরু করতে চাই। অনলাইনে মার্কেটের সব থেকে বড় দালাল তো তুমি, তাই তোমার কাছে এসেছি। জাহাঙ্গীর তখন একটু অফেন্ড হয়ে বলে, দালাল নয়, আমি সমাজ সেবক। পুরো শহরটাকে আমি রেড লাইট এরিয়া বানিয়ে ছাড়বো। প্রতিটা বাড়ি থেকে মেয়েদেরকে বের করে নিয়ে এসে বিজনেসে কাজে লাগাবো। আমি চাই আমার শহরের মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, আয় রোজগার করুক। ভাব রে, কত মহান চিন্তা ভাবনা আমাদের জাহাঙ্গীর সাহেবের। মেয়েদের কথা কত ভাবে, হাস্যকর। আর যাই হোক, এমন মহান সমাজসেবক যেন আমাদের সমাজে একটাও তৈরি না হয়। তো আমাদের মহান সমাজসেবক জাহাঙ্গীর সাহেব মন্টুকে জিজ্ঞেস করে, কাজে ফিরতে চাস, তাহলে নীলকুঠি ছেড়ে হঠাৎ আমার কাছে কেন আসলি? মন্টু বলে, আমি আর কখনোই নীলকুঠিতে ফিরে যাব না। জাহাঙ্গীর বলে, কেন, পুরনো স্মৃতি মনে পড়ে? মন্টু বলে, না, নীলকুঠির অবস্থা এখন আর আগের মতো নেই। এই লাইনে কাজ করতে হলে আমি সব সময় তার সাথেই কাজ করব, যে নাম্বার 1। জাহাঙ্গীর বলে, ঠিক আছে, কিন্তু আমার গোলাম হতে হলে তোকে বিশ্বস্ততার প্রমাণ দিতে হবে। মন্টু জিজ্ঞেস করে, কিভাবে প্রমাণ দিতে হবে? জাহাঙ্গীর তখন ফ্লোরে থুতু ফেলে মন্টুকে সেটা চেটে খেতে বলে। মন্টুও চুপচাপ জাহাঙ্গীরের কথা মেনে নেয়। শুধুমাত্র ভ্রমরকে এক নজর দেখার জন্য মন্টুর সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে। ভ্রমরকে ফিরে পাওয়ার জন্য সে সবকিছুই। অন্যদিকে ডালিয়াকে ফেরত পাওয়ার পর কালিন্দী বিবিজানকে বলে মন্টু ফিরে এসেছে। বিবিজান ভাবে মন্টু নীলকুঠিতে ফিরে এসেছে, তাই সে হেসে বলে, মন্টুকে তো আমার কাছে ফিরতেই হতো, ওর ভাগ্যই তো এখানে লেখা হয়েছে। কালিন্দী বলে, এখানে নয়, জাহাঙ্গীরের কাছে ফিরেছে, এখন থেকে সে জাহাঙ্গীরের হয়ে কাজ করবে। বিবিজান বলে, আমি বিশ্বাস করি না, মন্টু যদি কখনোই ব্যবসায় ফেরে তাহলে আমার কাছেই ফিরবে। কালিন্দী বলে, মন্টু অলরেডি জাহাঙ্গীরের গোলাম হয়ে গেছে, আর এটাই সত্যি। বিবিজান বলে, নিশ্চয় তুই মন্টুকে বলেছিস জাহাঙ্গীরের কাছে যেতে? কালিন্দী বলে, আমি কখনোই এমন কাজ করব না। আমি জানি আমাদের নীলকুঠির প্রত্যেকটা মেয়ে মন্টুর জন্য অপেক্ষা করছে, কিন্তু মন্টু আমাদের কাছে ফিরে আসেনি। বিবিজান বলে, আমি জানি মন্টু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এসব করছে। কালিন্দী জিজ্ঞেস করে, কিসের প্রতিশোধ নেবে মন্টু? বিবিজান তখন আর কোনো জবাব দেয় না। সে নিজের হাত কালিন্দীকে দেখিয়ে বলে, আমার এই হাতটা পচে গেছে, এই হাত দিয়ে আমি অনেক পাপ করেছি, এই হাতটা আর থাকবে না, খসে পড়ে যাবে। কালিন্দী বিবিজানকে শান্ত করে বলে, আবার পাগলামি শুরু করেছো তুমি? তোমার হাতে কিছুই হয়নি, ডক্টর বলেছে এটা তোমার মনের অসুখ। এখানে আমরা বুঝতে পারি বিবিজান অনুশোচনা আর অপরাধ বোধে পাগল প্রায় হয়ে গেছে। এদিকে মন্টু তার বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার পর নিজের জিনিসপত্র নিয়ে জাহাঙ্গীরের নাফাস মঞ্জিলে উঠে পড়ে। কিছুক্ষণ পর নিকি নামের একটা মেয়ে মন্টুর জন্য খাবার নিয়ে আসে। নিকি মন্টুর পূর্ব পরিচিত ছিল। নিকি আগে নীলকুঠিতেই কাজ করত, সেখানে ইনকাম কমে যাওয়ায় এখন সে জাহাঙ্গীরের নাফাস মঞ্জিলে এসেছে। কথা বলতে বলতে নিকি মন্টুকে একটু নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু মন্টু তাকে একদমই পাত্তা দেয় না। ওদিকে জাহাঙ্গীরের এক বিশ্বস্ত কর্মচারী এটা বিশ্বাসই করতে পারছে না যে মন্টু এভাবে জাহাঙ্গীরের গোলাম হয়ে যাবে। সে জাহাঙ্গীরকে বলে, আমার মনে হয় এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। জাহাঙ্গীর বলে, তোদের এত মাথা ঘামাতে হবে না, তোরা বরং সবাইকে জানিয়ে দে যে মন্টু এখন থেকে আমার জন্য কাজ করবে। মন্টুকে নিয়ে ওরা যখন হাসি তামাশা করছিল ওই সময় কালিন্দী সেখানে হাজির হয়। জাহাঙ্গীর ঠাট্টা করে বলে, এত রাতে নাফাস মঞ্জিলে কেন?
তোদের নীলকুঠিতে কাস্টমার এখন আর আসে না নাকি? কালিন্দী বলে, মন্টুকে ছেড়ে দাও। মন্টুর মাথাটা খারাপ হয়ে গেছে বলে এভাবে সুযোগ নিও না। মন্টুর বিনিময়ে কি চাও, টাকা নাকি মেয়ে? জাহাঙ্গীর তাচ্ছিল্য করে বলে, নীলকুঠিতে অনেক টাকা হয়ে গেছে নাকি? আর যদি মেয়ের কথা বলিস তাহলে আমি তোকে চাই। কালিন্দী বলে, আমাকে পেয়ে গেলে কি মন্টুকে ছেড়ে দেবে? জাহাঙ্গীর বলে, না, তোর সাথে আমি টাকার বিনিময়ে সময় কাটাবো, আর মন্টুকে আমি কিছুতেই ছাড়বো না। কালিন্দী আর কোনো কথা না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে মন্টু সারা রাত ঘুমোতে পারে না, সারাক্ষণ শুধু ছটফট করে আর ভ্রমরের কথা ভাবতে থাকে। ভ্রমর সব সময় মন্টুকে বলতো ভ্রমরের উপর ভরসা রাখতে, তাহলে কি এমন হলো যে ভ্রমর মন্টুকে এভাবে ফাঁকি দিল? এসব ভাবতে ভাবতে মন্টু হঠাৎ ভ্রমরকে দেখতে পায়। নীল শাড়ি পরে মন্টুর সামনে এসে দাঁড়ায় ভ্রমর। ভ্রমরকে দেখে মন্টু খুশি হয়ে বলে, আমি জানতাম তুই এখানে আছিস, তোর জন্যই আমি এখানে এসেছি। ভ্রমর কোনো কথা বলে না, মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। মন্টু বারবার ভ্রমরকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু ভ্রমর আর পিছু ফিরে তাকায় না। মন্টু তখন কনফিউজড হয়ে যায় যে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যিই ভ্রমর তার কাছে এসেছিল। সে অনেক হাইপার হয়ে যায়। হঠাৎ সে খেয়াল করে চেয়ারে বের হয়ে থাকা তার কাটায় ভ্রমরের শাড়ির ছোট্ট একটা টুকরো আটকে আছে। মন্টু এবার নিশ্চিত হয়ে যায় যে সে কোনো স্বপ্ন দেখেনি, সত্যি সত্যিই ভ্রমর এসেছিল। সকালবেলা ঘর থেকে বের হতেই মন্টু দেখতে পায় ওই শাড়িটা রোদে শুকোতে দেওয়া হয়েছে। মন্টু সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে শাড়িটা কার, কিন্তু কেউ বলতে পারে না ওটা কার শাড়ি। মন্টু সবার সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সেই সময় নিকি এসে বলে, আরে এটা তো আমার শাড়ি। মন্টু তখন রেগে বলে, মিথ্যে বলছিস তুই, সত্যি করে বল এটা কার শাড়ি। নিকি আবারও বলে, এটা আমার শাড়ি। মন্টু তখন রেগে নিকির গলা চেপে ধরে। মন্টুর এই সমস্ত আচরণের কথা জাহাঙ্গীরের কান পর্যন্ত পৌঁছে যায়। জাহাঙ্গীর মন্টুকে ডেকে বলে, আমার এই নাফাস মঞ্জিলটা কিন্তু নীলকুঠির মতো নোংরা নয়, এখানে কোনো রকম নোংরামি আমি সহ্য করব না। এরপর জাহাঙ্গীর মন্টুকে জিজ্ঞেস করে, নিকির গলা চেপে ধরেছিলি কেন? মন্টু বলে, নিকি মিথ্যে কথা বলেছিল তাই। জাহাঙ্গীর জিজ্ঞেস করে, কি মিথ্যে বলেছে? মন্টু আর কথা না বাড়িয়ে সরাসরি বলে, ভ্রমর কোথায়? জাহাঙ্গীর বলে, তাহলে নীলকুঠির ছেলে মন্টু জাহাঙ্গীরের গোলাম হয়েছে ভ্রমরের জন্য? এরপর জাহাঙ্গীর তার আলমারি থেকে একটা বক্স বের করে আনে। ওই বক্সের ভেতর ছোট ছোট অনেক বোতল সাজিয়ে রেখেছে সে। জাহাঙ্গীর বোতলগুলো মন্টুকে দেখিয়ে বলে, এগুলো কি জানিস? এগুলো হচ্ছে মানুষের শেষ নিঃশ্বাস। যারা আমার সঙ্গে বেইমানি করে আমি তাদের হত্যা করে শেষ নিঃশ্বাসটুকু এই বোতলে আটকে রাখি। মন্টু তখন ভ্রমরের ছবি বের করে বলে, এটা ভ্রমর না? জাহাঙ্গীর এবার বলে, আমি তো তোকে অনেক চালাক ভেবেছিলাম, শেষ পর্যন্ত তুইও বোকা বনে গেলি। এরপর সে অনেকগুলো ছবি নিয়ে এসে মন্টুর সামনে রেখে বলে, ভালো করে দেখ, এটা তোর ভ্রমর নয়, এই মেয়েটার নাম শ্রাবণী। দিল্লি থেকে ওকে নিয়ে এসেছি আমি, ওর নামে একটা মার্ডার কেসও আছে। মেয়েটা অনেক পুরনো পাপী। মন্টু বলে, আমার পুরো বিশ্বাস এটা ভ্রমর। তখন জাহাঙ্গীর বলে, ঠিক আছে, আমি মেয়েটাকে ডেকে নিচ্ছি, তুই নিজের চোখে দেখে মিলিয়ে নে। এটা যদি তোর ভ্রমর হয় তাহলে তুই ওকে নিয়ে এখান থেকে চলে যাস, আমার কোনো আপত্তি নেই। কথা শেষ করে জাহাঙ্গীর মেয়েটাকে কল করে একটু আসতে বলে। মেয়েটার রুমে ঢুকেই প্রচন্ড অ্যাটিটিউড নিয়ে বলে, বিজনেসের সময় আমাকে ডেকেছেন কেন? আপনাকে না বলেছি আমাকে এভাবে যখন তখন ডাকবেন না, আমি আপনার কোনো কেনা বাইজি নই। মেয়েটার কথা শুনে মন্টু অনেক অবাক হয়ে যায়। সে কনফিউজড হয়ে যায় যে এটা কি আসলেই তার ভ্রমর। ভ্রমর হলে তাকে চিনতে পারছে না কেন। শ্রাবণী আবারও অ্যাটিটিউড নিয়ে বলে, আমাকে কি জন্য ডেকে এনেছেন তাড়াতাড়ি করে বলুন। জাহাঙ্গীর বলে, মাঝে মাঝে একটু দেখতেও তো ইচ্ছে করে, তাই ডেকেছি। শ্রাবণী বিরক্ত হয়ে বলে, এসব ফালতু কাজের জন্য আমার হাতে একদম সময় নেই। শ্রাবণীর এমন জবাব শুনে জাহাঙ্গীর রেগে গিয়ে বলে, খুব বেড়ে গেছিস তাই না? দিল্লি থেকে যদি এখানে না নিয়ে আসতাম তাহলে এখন কোথায় থাকতে একবার চিন্তা কর। কথা বলতে বলতে জাহাঙ্গীর শ্রাবণীর একদম কাছাকাছি চলে যায়। এটা দেখে মন্টুর খুব রাগ হয়, কিন্তু শ্রাবণী একদম নির্বিকারভাবেই বসে থাকে। এরপর জাহাঙ্গীর শ্রাবণীকে মন্টুর পরিচয় দেয়। শ্রাবণী তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এরপর থেকে যার তার সামনে আমাকে ডাকবেন না। এই কথা বলে শ্রাবণী নিজের রুমে চলে যায়। শ্রাবণী চলে যাওয়ার পর জাহাঙ্গীর মন্টুকে বলে, এবার বিশ্বাস হয়েছে তো, নাকি এখনো মনে হচ্ছে মেয়েটা তোর ভ্রমর? মন্টু তখন কোনো জবাব দেয় না। জাহাঙ্গীর আবারও বলে, দেখ, তোকে থাকার জায়গা দিয়েছি, চুপচাপ থাকবি, মেয়েদের শাড়ি ধরে টানাটানি করবি না। মন্টু নিজের রুমে গিয়ে স্মোক করতে শুরু করে। ওই সময় নিকি মন্টুর রুমে এসে বলে, শাড়িটা নিয়ে এরকম ড্রামা করলি কেন? মন্টু তখন কোনো জবাব দেয় না। নিকি বলে, আমার শাড়িটা তো তোর কারণেই ছিঁড়েছে, চেয়ারটা এখানে রেখেছিস, চেয়ারে লেগে আমার শাড়িটা ছিঁড়ে গিয়েছিল। মন্টু অবাক হয়ে বলে, ওই শাড়ি পরে রাতের বেলা তুই এসেছিলি? নিকি বলে, হ্যাঁ, আমার সিগারেট শেষ হয়ে গিয়েছিল, তাই তোর কাছ থেকে নিতে এসেছিলাম। মন্টু বুঝতে পারে না আসল সত্যিটা কোনটা, তার মন যেটা বলছে সেটা, নাকি চোখ দিয়ে যা দেখছে সেটা। নাফাস মঞ্জিলে মন্টুর কাজ হলো মেয়েদের জন্য ক্লায়েন্ট ম্যানেজ করা এবং মেয়েদেরকে হোটেলে হোটেলে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিয়ে আসা। তাই মন্টু ঠিকঠাকভাবে নিজের দায়িত্ব পালন করতে থাকে। প্রতিদিনই সে মেয়েদেরকে বিভিন্ন হোটেলে পৌঁছে দিয়ে আসে
আবার কাজ শেষ হলে নাফাস মঞ্জিলে ফিরিয়েও নিয়ে আসে। কয়েকদিন ঠিকভাবে দায়িত্ব পালন করার পর মন্টু জাহাঙ্গীরের কাছে গিয়ে বলে, আমি ভ্রমরের পাইলট হতে চাই, অর্থাৎ সে ভ্রমরের দালাল হতে চায়। ভ্রমরের সমস্ত ক্লায়েন্টের ডিল সে নিজেই করতে চায়। জাহাঙ্গীরের একজন কর্মচারী বলে, ওটা ভ্রমর নয়, শ্রাবণী। মন্টু বলে, ঠিক আছে, আমি শ্রাবণীরই পাইলট হব। জাহাঙ্গীর বলে, তোর মাথায় এখনো ভ্রমরের ভূত ঘুরছে, এই অবস্থায় তুই শ্রাবণীর দায়িত্ব সামলাতে পারবি না। মন্টু বলে, আমি অবশ্যই পারবো। জাহাঙ্গীর বলে, তাহলে কসম কর। মন্টু তখন নিজের গলা ছুঁয়ে কসম করে। এমন সময় জাহাঙ্গীরের একজন কর্মচারী বলে, মায়ের নামে কসম কর। এই কথা বলাতে মন্টু রেগে গিয়ে বলে, তুই কি নিজের মায়ের নাম নিয়ে এই ব্যবসায় ঢুকেছিলি? বেশি বাড়াবাড়ি করিস না, আমার সঙ্গে বাড়াবাড়ি করলে একেবারে গুলি করে মেরে ফেলবো। এরপর মন্টু আবারও জাহাঙ্গীরের সামনে দাঁড়িয়ে বলে, সে শ্রাবন্তীর দায়িত্ব নিতে পারবে। জাহাঙ্গীরও তার কর্মচারীকে বলে দেয় শ্রাবন্তীর সমস্ত ডিটেলস মন্টুর ফোনে পাঠিয়ে দিতে। এরপর জাহাঙ্গীর শ্রাবণীকেও কল করে বলে, তোর পাইলট তোকে নিতে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হ। রাতের বেলা মন্টু শ্রাবণীকে তার ক্লায়েন্টের কাছে নিয়ে যায়। তাকে ক্লায়েন্টের রুমে পাঠাতে প্রচন্ড কষ্ট হচ্ছিল মন্টুর। তার বুকটা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কারণ মন্টু এখনো বিশ্বাস করে এটা তারই ভ্রমর, কোনো শ্রাবণী নয়। মন্টু প্রতিদিন শ্রাবণীকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয় আর নিজে দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ওই সময়টুকু তীব্র যন্ত্রণায় কাটে মন্টুর। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে কষ্ট দেয় সে। জ্বলন্ত সিগারেট নিজের হাতে চেপে ধরে মনের ক্ষোভ কমানোর চেষ্টা করে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরই মাঝে লোকাল থানার পুলিশ অফিসার জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে আসে। অফিসার জাহাঙ্গীরকে বলে, প্রশাসন বুঝে গেছে নীলকুঠি এখন আর চলে না, তাই প্রশাসনের নজর এখন আপনার নাফাস মঞ্জিলের দিকে। আপনার মানি এক্সচেঞ্জ আর ট্রাভেলের বিজনেসটা যে ভাওতাবাজি, সেটাও কিন্তু অনেকে বুঝে গেছে। আপনার ঘরের ভেতরেরই কোনো লোক প্রশাসনের কাছে সব ইনফরমেশন দিচ্ছে। জাহাঙ্গীর বলে, কাজটা যদি ভেতরের লোক করে থাকে তাহলে আমি ঠিক ধরে ফেলবো। এরপর জাহাঙ্গীর অফিসারের হাতে টাকার বান্ডেল তুলে দিয়ে বলে ব্যাপারটা সামলে নিতে। অফিসারও দাঁত কেলিয়ে টাকাগুলো নিয়ে নেয়। এরপর বলে, আসলে ধীরে ধীরে ব্যাপারটা আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আপনি একটা কাজ করুন না, আগে যেভাবে বিজনেস করতেন এখনো সেভাবেই করুন। সমস্ত ডিল আপনার পাড়ার ভেতরেই করুন, তাহলেই তো ব্যাপারটা কম জানাজানি হবে। জাহাঙ্গীর বলে, এই পাড়ায় আর ব্যবসা জমে না। আমার টার্গেট এখন পুরো শহরটাকে রেড লাইট এরিয়া না বানাতে পারলে আমি শান্তি পাবো না। অন্যদিকে কালিন্দী মন্টুকে কল করে বলে, একবার নীলকুঠিতে এসো, বিবিজান তোমাকে দেখতে চায়। মন্টু তখন তাচ্ছিল্যে ভরা হাসি হাসতে শুরু করে। কালিন্দী বলে, বিবিজান যে তোমাকে নিজের সন্তানের মতো স্নেহ করে এটা তুমি ভালোভাবেই জানো। বিবিজানের শরীরটা এখন একদমই ভালো যাচ্ছে না, তার মাথাটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, পারলে একবার এসে দেখা করে যেও। মন্টু প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় একবার সে দেখা করতে যাবে বিবিজানের সঙ্গে। হাজার হোক এই বিবিজানের কাছে তার জীবনের অনেকটা সময় কেটেছে, তাই বেশি না ভেবে মন্টু নীলকুঠিতে চলে যায়। মন্টুকে দেখে বিবিজান অস্থির হয়ে পড়ে। সে মন্টুর জন্য খাবারের ব্যবস্থা করতে চায়। এতে মন্টু বিরক্ত হয়ে বলে, এসব আদিক্ষেতা বাদ দিয়ে কি বলতে চাও সেটা বলো, আমি শুনে চলে যাব। বিবিজান বলে, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। জাহাঙ্গীর তোকে নিয়ে নতুন ব্যবসা শুরু করেছে। মন্টু হেসে বলে, আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে, আমার তো হারানোর কিছু নেই। বিবিজান বলে, তুই ওই মেয়েটার পাইলট হয়েছিস কেন? মন্টু বলে, আমি পাইলট তাই পাইলটের দায়িত্ব পালন করছি। বিবিজান বলে, মিথ্যে কথা, তুই ওই মেয়েটার পাইলট হয়েছিস কারণ মেয়েটাকে দেখতে ভ্রমরের মতো। তুই কেন বুঝতে পারছিস না ভ্রমর মারা গেছে? ভ্রমর যে এই দুনিয়াতে নেই এটা তোকে মানতে হবে। মন্টু বলে, যদি সত্যি ও ভ্রমর হয় তাহলে? বিবিজান বলে, কেন বুঝতে পারছিস না ভ্রমর মরে গেছে, মরা মানুষ কখনো ফিরে আসে না। মন্টু রেগে গিয়ে বিবিজানকে গালাগাল করতে শুরু করে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মন্টু বৃষ্টিতে ভিজে মদ খেয়ে নিজের কষ্ট কমানোর চেষ্টা করে, কিন্তু ভ্রমরের স্মৃতি কোনোভাবেই তার মস্তিষ্ক থেকে এক মুহূর্তের জন্য সরে না। মন্টু নিজের কল্পনায় ভ্রমরকে দেখতে পায়। কল্পনার ভ্রমরকে নিয়ে মন্টু একসাথে বৃষ্টি বিলাস করে। অন্যদিকে শ্রাবণী আয়নার সামনে বসে কাঁদছিল। সে নিজের মাথা থেকে নকল চুল আর চেহারা থেকে মেকআপটা তুলে ফেলে। এরপর সে আনমনে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে বলে, দেখো, এটা শ্রাবণী নয়, এটা ভ্রমর। অর্থাৎ মন্টুর ধারণাই ঠিক। ভ্রমরকে চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি মন্টুর। কিন্তু যে ভ্রমর সন্তান দিতে গিয়ে মারা গেছে, সে হঠাৎ জাহাঙ্গীরের নাফাস মঞ্জিলে কিভাবে এলো? কি ঘটেছিল ভ্রমরের সঙ্গে? একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে খোলাসা হবে এই সমস্ত রহস্যের। তো এর পরের দৃশ্যে আমরা রম্য নামের একজন পুলিশ অফিসারকে দেখি। রম্য নীলকুঠিতে এসেছেন। সেই নীলকুঠির রেগুলার ক্লায়েন্ট। শুধু তাই নয়, বিবিজান এই অফিসারের সঙ্গে মিলে জাহাঙ্গীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে রেড দিয়ে জাহাঙ্গীরের ব্যবসাটা বন্ধ করতে পারে। কিন্তু রম্যর কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় রম্য কোনো অ্যাকশন নিতে পারছে না। রম্য বিবিজানকে জানায় নাফাস মঞ্জিলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হলে রম্যর এমন কাউকে প্রয়োজন যে নাফাস মঞ্জিলের ভেতরের খবর দিতে পারবে। কালিন্দী বলে,
এরকম একজন আছে যে নাফাস মঞ্জিলের সমস্ত খবর দিতে পারবে। রম্য জানতে চায় কে সে। কালিন্দী বলে মন্টু। মন্টুর নাম শুনতেই চমকে ওঠে বিবিজান, কারণ মন্টু এখন তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত। এই মুহূর্তে মন্টু তাকে সাহায্য করবে একদিকে মন্টু শ্রাবণীকে নিয়ে একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করছিল, আর অন্যদিকে শ্রাবণীর অনুপস্থিতির সুযোগ নিয়ে জাহাঙ্গীরের দুই সাগরেদ তার রুমে ঢোকার চেষ্টা করে। তখন অন্য একটা মেয়ে এসে তাদেরকে বাধা দিলে জাহাঙ্গীরের ডান হাত মহারাজ সেখানে এসে ওই মেয়েটাকে হুমকি ধামকি দিয়ে বাকি দুজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, সাথে ওই মেয়েটাকেও। এরপর শ্রাবণীর রুমে ঢুকে সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। খুঁজতে খুঁজতে সে প্লাস্টিকের ম্যানিকুইনের মধ্য থেকে একটা ফোন খুঁজে পায়। ওদিকে শ্রাবণীর ক্লায়েন্টও ততক্ষণে চলে এলে সে ক্লায়েন্টের গাড়িতে করে হোটেলের দিকে যেতে শুরু করে। মন্টুর বারবার মন চাইছিল শ্রাবণীকে আটকানোর, কিন্তু সে পারে না। এরই মাঝে মহারাজ জাহাঙ্গীরকে গিয়ে ওই মোবাইলটা দেখালে সে দ্রুত মন্টুকে ফোন করে শ্রাবণীদেরকে ফলো করতে বলে। মন্টুও তার কথা মতো শ্রাবণীর পেছন পেছন পৌঁছে যায় হোটেলে। জায়গাটা তার খুব পরিচিত লাগছিল, কারণ এই হোটেলে সে এর আগেও ভ্রমরকে নিয়ে এসেছে। একটা সময় ভ্রমর এই হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মন্টু ভ্রমরের কথা ভাবতে ভাবতে সোজা চলে যায় ছাদে। সেখানকার একটা রুমে শ্রাবণী তার ক্লায়েন্টের সঙ্গে ছিল। এখন মন্টুর কাছে তো শ্রাবণী ভ্রমর, তাই সে এসব সহ্য করতে না পেরে দরজা ভেঙে ভেতরে চলে যায়। তাকে এইভাবে ভেতরে আসতে দেখে শ্রাবণী আর তার ক্লায়েন্ট দুজনেই ঘাবড়ে যায়। তবে মন্টু কোনো কিছুর পাত্তা না দিয়ে ওই লোকটাকে গিয়ে মারতে শুরু করে। সেটা দেখে শ্রাবণী বলে, ওকে ছেড়ে দাও। তখন মন্টু বলে, ভ্রমর, তুমি হয়তো সবকিছু ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তুমি আমার ভ্রমর, আর তাই আমি তোমাকে ছোঁয়ার অধিকার কাউকে দেব না। এই বলে ওই লোকটাকে উত্তম মধ্যম দিতে শুরু করে মন্টু। শ্রাবণী তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। ওদিকে মন্টুও কোনোভাবে মানতে চায় না যে তার সামনে থাকা মেয়েটা ভ্রমর নয়, শ্রাবণী। একটা পর্যায়ে শ্রাবণী চিৎকার করে বলে ওঠে, ভ্রমর মরে গেছে, ও আর কখনোই ফিরে আসবে না। এই কথা শুনে মন্টু একেবারে অবাক হয়ে যায়, কারণ শ্রাবণী যদি ভ্রমর নাই হয়ে থাকে তাহলে তো তার এটাও জানার কথা নয় যে ভ্রমর মারা গেছে। ততক্ষণে মন্টু সেই লোকটাকে প্রাণে মেরে ফেলেছে। তারপর সে বাইরে বেরিয়ে আসে। শ্রাবণীও বুঝে গিয়েছিল তার আর নিজেকে লুকিয়ে কোনো লাভ নেই, তাই সেও নিজের আসল সত্তা অর্থাৎ ভ্রমর হয়ে মন্টুর সামনে এসে দাঁড়ায়। মন্টু তখন শ্রাবণীকে আকাশে তারা দেখাতে শুরু করে, যেমনটা সে আগে ভ্রমরকে দেখাতো। ভ্রমর এসব দেখে একটু ইমোশনাল হয় ঠিকই, তবে পরক্ষণেই নিজেকে সামলে সে বলে, এখন আর এসব দেখি আমাকে কাঁদাতে পারবে না মন্টু। মন্টু তখন তার ওয়ালেট বের করে তাদের একমাত্র মেয়ে জোনাকির ছবিটা ভ্রমরকে দেখায়। সাথে এটাও জানায় যে ওই নরপিশাচরা কত ভয়ঙ্কর ভাবে তাদের ফুটফুটে বাচ্চা মেয়েটাকে খুন করেছিল। সেসব শুনে আর মেয়ের ছবি দেখে ভ্রমর আর নিজেকে আটকে রাখতে পারে না। তার চোখ বেয়ে অঝরে জল ঝরতে শুরু করে। মন্টুও তখন কাঁদতে কাঁদতে বলে, এতগুলো দিনেও আমাকে দেখার একবারও ইচ্ছা হয়নি তোমার? ভ্রমর বলে, হয়েছিল, অনেকবার হয়েছে। এই বলে সে কাঁদতে কাঁদতে মন্টুকে জড়িয়ে ধরে। এরই মাঝে জাহাঙ্গীর তার লোকেদের পাঠিয়ে দেয় শ্রাবণীকে ধরে আনার জন্য, আর সে নিজে এটা খুঁজে বের করার চেষ্টা করে যে তাদের ব্যাপারে ইনফরমেশনগুলো লিক হয়ে কোথায় যাচ্ছে। তার মানে তারা অলরেডি জেনে গেছে কে তাদের বিরুদ্ধে ইনফরমেশন লিক করছে। যাই হোক জাহাঙ্গীরের লোকেরাই হোটেলের ছাদে গিয়ে দেখে মন্টু আর শ্রাবণী একে অপরকে জড়িয়ে ধরে আছে। ঘটনাক্রমে তারা ভ্রমরের ব্যাপারে কিছুই জানতো না। এই কারণে শ্রাবণী যে সত্যিটা মন্টুকে বলে দিয়েছে সেটাও তারা বুঝতে পারে না। তারা ভেতরে গিয়ে ওই ক্লায়েন্টের ডেড বডি দেখে হতবাক হয়ে যায়। তারা ধরে নেয় নিশ্চয়ই ওই লোকটাকে মেরে শ্রাবণী মন্টুর সঙ্গে পালানোর চেষ্টা করছে, তাই তারা মন্টুকে আটকে রেখে শ্রাবণীকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মন্টু এতে ক্ষেপে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, এবং সেই ঝগড়া মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। মহারাজ তার সাথে থাকা একটা চাকু দিয়ে মন্টুর উপর অ্যাটাক করলে মন্টুর মুখের বেশ খানিকটা অংশ কেটে যায়। তবুও সে হার মানে না। তার ভ্রমরকে বাঁচানোর জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে। লড়াইয়ের একটা পর্যায়ে মন্টু তাদের মধ্যে একজনের মাথা ফাটিয়ে দেয়। সেটা দেখে ভয়ে মহারাজ সবাইকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এইসব ঘটনায় ভ্রমর প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে মন্টুকে বলে, তোমার ওই লোকটাকে মারা উচিত হয়নি। জাহাঙ্গীর এবার আমাদের কাউকে ছাড়বে না। মন্টু তখন বলে ওঠে, আমি কি করতাম, আমার মাথায় কাজ করছিল না। ভ্রমর আবার বলে, তুমি জাহাঙ্গীরের কাস্টমারকে মেরেছ, ও আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে মেরে ফেলবে। মন্টু তখন চিৎকার করে বলে, আমাকে মারতে আর কি বাকি রেখেছে তারা? আমি তো পুরোপুরি মরে গেছি, তুমি বেঁচে আছো। তুমি একবার মরে গিয়ে আবার বেঁচে উঠেছ। সেটা শুনে ভ্রমর বলে, আমিও বেঁচে নেই। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা জীবন্ত লাশ। আমি যখন প্রথম এই শহরে এসেছিলাম, যেদিন প্রথম জানতে পারলাম আমাকে নীলকুঠিতে বিক্রি করে দেওয়া হয়েছে, তখন এই বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। সেদিন মরে গেলেই হয়তো ভালো হতো। এই কথা শুনে মন্টু ভীষণ কষ্ট পায়। সে ভ্রমরকে জিজ্ঞেস করে, কেন ছেড়ে গিয়েছিলে আমায়? আমরা তো ভালো ছিলাম, বাচ্চাটাকে নিয়ে আমরা ভালোই থাকতাম।
তখন ভ্রমর সমস্ত ঘটনা তাকে খুলে বলে। আসলে ভ্রমরের ডেলিভারির দিন মন্টুর কাছ থেকে লুকিয়ে বিবিজান তার সঙ্গে দেখা করেছিল। সে একটা ডকুমেন্টে ভ্রমরের সাইন নেওয়ার জন্য খুব জোর দিচ্ছিল, কিন্তু ভ্রমর কোনোভাবেই তাতে সই করতে রাজি হয় না। সে চিৎকার করে মন্টুকে ডাকতে চাইলে বিবিজান তার মুখ চেপে ধরে বলে, তুই কি তোর বাচ্চাটাকে নীলকুঠিতে বড় করতে চাস? তাকে তোর মতো একটা জীবন দিতে চাস, নাকি তোর বাচ্চাটা এই জগতের বাইরে গিয়ে ভালো থাকুক সেটা চাস? এখন একটা মা তো কখনোই তার সন্তানের খারাপ চাইবে না। আর ভ্রমর এটাও খুব ভালো করেই জানতো যে সেই জগৎ থেকে কোনো দিনই বেরোতে পারবে না। তাই সে বাধ্য হয়ে বিবিজানের কথা মতো ওই পেপারে সাইন করে দেয়। এরপর ভ্রমরকে নিয়ে যাওয়া হয় ওটিতে। কিছুক্ষণ পর ডক্টর এসে মন্টুকে জানায় যে তার একটা মেয়ে হয়েছে, কিন্তু ভ্রমরকে তারা বাঁচাতে পারেনি। এই কথা শোনার পর মন্টুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভ্রমরের লাশ নিতে চাইলে ডক্টর জানায় ভ্রমর তার বডিটা ডোনেট করে গেছে, তাই তার বডিটা এখন হাসপাতালেই রাখা হবে। সে ডোনেটিং এর পেপারটাও মন্টুকে দেখায়। আসলে এই পেপারে বিবিজান ভ্রমরের সাইন নিয়েছিল। তো মন্টু তখন বুক ভরা কষ্ট, হতাশা এবং বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিবিজান ভ্রমরকে নিয়ে গিয়ে জাহাঙ্গীরের কাছে বেচে দেয়। জাহাঙ্গীর তখন এই ফিল্ডে নতুন ছিল, তাই বিবিজানের সঙ্গে তার সম্পর্কটাও বেশ ভালো ছিল। সেই সময় বিবিজানের তুরুপের তাস ছিল ভ্রমর, তাই সে ব্যবসা ছেড়ে শান্তিতে সংসার করবে, ঘরকন্যা সামলাবে, এটা বিবিজান মেনে নিতে পারেনি। কারণ ভ্রমরের চলে যাওয়াতে তাদের ব্যবসায় অনেক লস হচ্ছিল। এই কারণে বিবিজান ভ্রমরকে ভুলভাল বুঝিয়ে জাহাঙ্গীরের কাছে মোটা অঙ্কে বেচে দেয়, আর তার নতুন নাম হয় শ্রাবণী। ভ্রমর জানতো সে ওই লোকগুলোর সঙ্গে পেরে উঠবে না, তাই প্রাণের ভয়ে সেও আর পালানোর চেষ্টা করে। এসব কথা বলতে বলতে ভ্রমর বেশ ভেঙে পড়ে। তখন মন্টু বলে, চলো আমরা পালিয়ে যাই। ভ্রমরও আর একটা কথাও না বলে তার সঙ্গে রওনা হয়ে যায়। কিন্তু মাঝপথে হঠাৎ মন্টু বাইক থামিয়ে দিলে ভ্রমর জিজ্ঞেস করে, আমরা যাব না? মন্টু বলে, যাবো তো, কিন্তু কোথায় যাব? আমরা পালাতে পারবো না, জাহাঙ্গীর আমাদেরকে ঠিক খুঁজে বের করবে। মন্টু ভেবে পাচ্ছিল না সে কি করবে। তখনই হঠাৎ ভ্রমর তাকে জানিয়ে দেয় যে সে জাহাঙ্গীরের ব্যাপারে পুলিশকে ইনফরমেশন দেয়। এই কথা শুনে যেন মন্টুর মাথায় বাজ পড়ে। সে বুঝে যায় নিশ্চয়ই জাহাঙ্গীর সব জেনে গেছে, আর তাই তার লোকেদেরকে পাঠিয়েছিল ভ্রমরকে তুলে নিয়ে যেতে। ওখানে ফিরে গেলে জাহাঙ্গীর নিশ্চিত ওদের দুজনকেই মেরে ফেলবে। সেটা শুনে ভ্রমর বলে, না, জাহাঙ্গীর আমার কিছুই করতে পারবে না, কারণ আমার পেছনে পুলিশ আছে। ও কিছু করলেও নিজেই ফেসে যাবে। মন্টুরা তখন পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবে। কিন্তু ভ্রমর যখন রম্যকে ফোন করে সবকিছু জানায় এবং সাহায্য চায়, তখন রম্য পুরোপুরি পাল্টে খেয়ে যায়। সে কোনো সাহায্য করতে তো চাই না, উল্টো তার নম্বর ভ্রমরের ফোন থেকে ডিলিট করে দিতে বলে। সাথে হুমকি দেয় যে তার নাম যেন কোনোভাবেই সামনে না আসে। অর্থাৎ জাহাঙ্গীরের থেকে পালানোর আর কোনো উপায় নেই। তাই মন্টু এবার সিদ্ধান্ত নেয় সে জাহাঙ্গীরকে চিরতরে শেষ করেই শান্ত হবে। এবার হয় জাহাঙ্গীর বাঁচবে, নয়তো মন্টু। এদিকে মহারাজ জাহাঙ্গীরকে ফোন করে হোটেলের ঘটনা জানিয়ে দেয়। সাথে এটাও জানায় যে মন্টু আর শ্রাবণী পালিয়ে গেছে। জাহাঙ্গীর সেটা শুনে বোঝা যায় মন্টু ভ্রমরের রহস্য জেনে গেছে। তবে সে মহারাজকে বলে ওরা পালাতে পারবে না, ওদের এখনো পালানোর সময় আসেনি। রম্য ওই সময় নীলকুঠিতেই ছিল। ভ্রমরের বিষয়টা যখন সে কালিন্দীকে জানায়, তখন কালিন্দীও বেশ ঘাবড়ে যায়। সে রম্যকে রিকোয়েস্ট করে ভ্রমরকে বাঁচানোর জন্য, কিন্তু রম্য মুখের উপর না করে দিয়ে বলে, এত বড় বড় যুদ্ধে ছোটখাটো পেয়াদা তো শহীদ হবেই। এটা শুনে কালিন্দী রেগে যায় ঠিকই, তবে একটু গালাগাল ছাড়া বেশি কিছু রিয়াক্ট করে না। হাজার হলেও পুলিশ বলে কথা। এদিকে মন্টুরা নাফিস মঞ্জিলের দিকে যাচ্ছিল, আর অন্যদিকে জাহাঙ্গীর তাদেরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর একদিকে কালিন্দী ভ্রমরের বিষয়টা গিয়ে বিবিজানকে জানালে সেও তেমন একটা রিয়াক্ট করে না। সেটা দেখে কালিন্দী রেগে বলে, আমাদের কারণে আজ একটা মেয়ে এত বড় বিপদে পড়তে চলেছে, কিন্তু তুমি তাকে সাহায্য করবে না? এত বড় পিশাচ তুমি? তখন বিবিজান বলে, হ্যাঁ আমি পিশাচ, কারণ তোরা সবাই স্বপ্নে বাঁচিস, আর আমি স্বপ্নটাই বেঁচে দিয়েছি। তাই আমি জানি সত্যিটা কি আর বাস্তবতা কি। কালিন্দী তখন আর কিছুই বলার সুযোগ পায় না। ওদিকে জাহাঙ্গীর মনের আনন্দে কবজি ডুবিয়ে কাবাব খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে মন্টু আর ভ্রমর হাজির হয়। জাহাঙ্গীর তখন ভ্রমরকে জিজ্ঞেস করে সে জাহাঙ্গীরের গোপন খবরগুলো কাকে পাচার করেছে। ভ্রমর বিষয়টা অস্বীকার করার চেষ্টা করলে জাহাঙ্গীর হাতে লবণ নিয়ে মন্টুর এই কাটা জায়গায় ঠেসে ধরে। মন্টু তখন প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তবুও সে বারবার বলতে থাকে তারা কেউ কিছু জানে না, তারা কাউকে কোনো খবর পাচার করেনি। এতে জাহাঙ্গীর রেগে গিয়ে মন্টুকে ইচ্ছে মতো মারতে শুরু করে। ভ্রমর সেটা দেখে ভীষণ কষ্ট পায়। সে বারবার জাহাঙ্গীরকে রিকোয়েস্ট করতে থাকে মন্টুকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জাহাঙ্গীরের মনে তো কোনো মায়া দয়া ছিল না। সে একাধারে ওদের দুজনের উপর টর্চার করতে থাকে, কিন্তু তবুও ভ্রমর মুখ খোলে না। শেষমেশ জাহাঙ্গীর যখন ওদেরকে প্রাণেই মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে কালিন্দী সেখানে গিয়ে বলে, ভ্রমর কাকে খবর দিত ও নিজেই জানে না, আমি জানি। জাহাঙ্গীর তখন তাকে সেই লোকের ব্যাপারে জিজ্ঞেস করলে কালিন্দী রম্যের নাম বলে দেয়। জাহাঙ্গীর তখন রেগে গিয়ে বলে, তার মানে নীলকুঠির লোকের আমার পেছনে লেগেছে? কালিন্দী বলে,
আমাদের আর কোনো উপায় ছিল না। পুলিশকে সাহায্য না করলে আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে আমাদের ব্যবসা বন্ধ করিয়ে দিত। জাহাঙ্গীর বলে, তাই বলে আমাকে বলির পাঠা বানাবি? কালিন্দী বলে, এটার জন্য তুমিই দায়ী। এতদিন আমরা সবাই এই লাইনে কাজ করছি, কিন্তু কখনোই পুলিশ কোনো ঝামেলা করেনি। আজ তোমার কারণেই এত সমস্যা হচ্ছে। তোমার তো অল্পতে পেট ভরে না, পুরো শহরটাকেই তোমার রেড লাইট এরিয়া বানাতে হবে। জাহাঙ্গীর তখন বলে, এটা বিবি জানের অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু ব্যবসাটা সে খুব একটা ভালো বোঝে না, যে কারণে পারেনি। আমি বুঝি তাই পারছি। সেটা শুনে কালিন্দী বলে, ভদ্রঘরের মেয়েদের তুলে এনে ব্যবসায় নামানো আমাদের ব্যবসার নিয়ম নয়। তোমার কাজটা বেআইনি। এই কথা শুনে জাহাঙ্গীর পিঙ্কি নামের একটা মেয়েকে ডেকে আনে। মেয়েটার এলাকার কয়েকজন বখাটে মিলে তার সম্মানহানি করেছিল বলে মেয়েটার পরিবার তাকে জায়গা দেয়নি। এরপর জাহাঙ্গীর তাকে তুলে এনে থাকার জায়গা আর কাজের ব্যবস্থা করে দিয়েছে। পিঙ্কি এখন বেশ ভালোই আছে। এটা দেখে কালিন্দী একেবারে চুপ হয়ে যায়। তবে জাহাঙ্গীরের ভয়ের থেকে পুলিশের ভয় সবাই বেশি পাচ্ছে, এটা জাহাঙ্গীর মেনে নিতে পারে না। তাই সে পরদিন নিকিকে ডেকে পাঠায় তার ঘরে। এদিকে রম্য তখন নীলকুঠিতে এসে অপেক্ষা করছিল। কালিন্দী ওই সময় সেখানে ছিল না। তাই বিবিজানের দেখাশোনা করা পুথিয়া নামের ট্রান্সজেন্ডার মেয়েটা নিচে যায় বিবিজানকে ডাকতে। সেই সুযোগে কেউ একজন ঘোমটা টেনে রম্যের জন্য শরবত নিয়ে যায়, আর সেই জিনিসটা পাড়ার একটা ছেলের চোখে পড়ে। পরে দেখা যায় মেয়েটা আর কেউ নয়, বরং নিকি ছিল। সে শরবতের গ্লাস দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বিবিজান এসে দেখে রম্য সেখানে মরে পড়ে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে চিৎকার করে পুথিয়াকে ডেকে জিজ্ঞেস করে, কাজটা কি তুই করেছিস? তবে পুথিয়া জানায় যে সে এসব কাজ করেনি। সেই সময় ওই ছেলেটা এসে বিবিজানকে জানায় সে একটা মেয়েকে মুখ ঢেকে এখানে আসতে দেখেছে। বিবিজান তখন বুঝে যায় তাদেরকে ফাঁসানোর জন্য জাহাঙ্গীরই এই কাজ করিয়েছে। এরই মাঝে কালিন্দীও সেখানে পৌঁছে যায়। অবশ্য বিবিজান বিষয়টা নিয়ে ভয় পেলেও কালিন্দী একেবারে কোনো রিয়াক্ট করে না। সে উল্টো বলে, বড় বড় যুদ্ধে এমন ছোটখাটো পেয়াদা তো শহীদ হতেই পারে। বিবিজান তখন অবাক হয়ে বলে, মনে মনে কি ফোন দিয়ে আটছিস তুই? তবে কালিন্দী কোনো উত্তর দেয় না। ওদিকে জাহাঙ্গীর মন্টুকে গিয়ে বলে ভ্রমণের জন্য ক্লায়েন্ট ধরে নিয়ে আসতে। মন্টু এতে রাজি না হলে জাহাঙ্গীর তাকে হুমকি দেয় যে সে যদি বাইরে থেকে লোক ধরে না আনতে পারে তাহলে জাহাঙ্গীর নিজেই ভ্রমণের সঙ্গে সময় কাটাবে, আর সেটার ভিডিও বানিয়ে নিষিদ্ধ সাইটগুলোতে ছড়িয়ে দেবে। মন্টু তখন বাধ্য হয়ে বাইরে বেরোয় ক্লায়েন্ট খোঁজার জন্য। সে পাগলের মতো রাস্তায় চলা সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার বউয়ের খদ্দের হবে? কিন্তু কেউ রাজি হয় না। একজন স্বামীর জন্য বিষয়টা কতটা কষ্টের আর লজ্জার সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলা লাগবে না। তবে এই মন্টুর ওপর ভাই আমার প্রচন্ড রাগ হচ্ছে। এত অ্যাটিটিউড নিয়ে এসে এখানে জাহাঙ্গীরের কথায় উঠবস করছে। একে সামনে পেলে হয়তো আমি 2-4টা থাপ্পড় বসিয়ে দিতাম। যাই হোক, মন্টুকে এমন পাগলামি করতে দেখে কালিন্দী তাকে টেনে নিয়ে যায় নীলকুঠিতে। মন্টু তখন তার কাছেও জিজ্ঞেস করে, তোমার কাছে খদ্দের হবে? আমার বউয়ের জন্য লাগবে। সেটা শুনে কালিন্দী বলে, মাথা কি একেবারেই নষ্ট হয়ে গেছে নাকি? কোথায় গেল সেই মন্টু যার জন্য নীলকুঠির মেয়েরা অপেক্ষা করে থাকতো? কোথায় গেল সেই জোশ? মন্টু বলে, সে মরে গেছে। কালিন্দী তখন তাকে নিজের পিস্তলটা দিয়ে বলে, মন্টু মরে না, মারে। ভ্রমরকে নিয়ে পালিয়ে যাও। বিবিজান চায় না তোমরা পালাও, কিন্তু আমি চাই। মন্টুর মনে তখন একটু জোর পায়। সে কালিন্দীর কাছ থেকে 10,000 টাকা নিয়ে জাহাঙ্গীরের মুখের উপর ছুড়ে দিয়ে ওই রাতের জন্য ভ্রমরকে কিনে নেয়। তবে টাকা সে কোথা থেকে পেয়েছে সেটা জাহাঙ্গীরকে বলে না। ভ্রমর ওদিকে মন খারাপ করে বসেছিল। মন্টুকে দেখে সে যেন প্রাণ ফিরে পায়। তবে মন্টু তাকে বলে, আমরা পালাতে পারবো না। ভ্রমর অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি করব? মন্টু তখন ওই পিস্তলটা দেখিয়ে বলে, চল আমরা দুজনেই মরে যাই, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু ভ্রমর নিজেকে শেষ করার সাহস পাচ্ছিল না। এরই মাঝে জাহাঙ্গীরের সাগরেতরা এসে দরজা পেটাতে শুরু করে আর আজেবাজে কথা বলতে থাকে। মন্টু সেটা দেখে ভ্রমরকে বলে, তাহলে কি এদের অত্যাচার সহ্য করার জন্য বেঁচে থাকবি? ভ্রমর তখন মন্টুকে বলে তাকে গুলি করতে। মন্টুও গুলি চালায়। সেই শব্দ শুনে বাইরে থাকা মহারাজ আর তার বন্ধুরা খুব টেনশনে পড়ে যায়। তারা অনেক কষ্টে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে বিছানায় মন্টু আর ভ্রমর মরে পড়ে আছে। কিন্তু পরক্ষণেই মন্টু উঠে মহারাজের কপালে গুলি করে তাকে মেরে ফেলেন। আসলে তারা কেউই মরেনি, মরার নাটক করছিল। তো মহারাজকে মরতে দেখে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়, আর সেই সুযোগে মন্টু আর ভ্রমরও সেখান থেকে পালায়। দৌড়ে তারা নাফাস মঞ্জিল থেকে অনেকটা দূরে চলে আসে। ওই নরক থেকে বেরোতে পেরে ভীষণ খুশি ছিল দুজন। তাই তারা আনন্দে নাচতে শুরু করে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তাদের ওপর মহারাজের খুনের মামলা করা হয়েছিল। বলাই বাহুল্য যে জাহাঙ্গীরই তাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে। তারা বারবার বলতে থাকে তারা কিছুই করেনি, কিন্তু কেউ তাদের কথায় কান দেয় না। এরই মাঝে কালিন্দী কাউকে ফোন করে বলে, চলে এসো, সময় হয়ে গেছে। কিন্তু লোকটা কে তা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে জাহাঙ্গীর উকিল নিয়ে থানায় যায় ভ্রমরকে ছাড়ানোর জন্য, কিন্তু ভ্রমর তাদের সঙ্গে যেতে চায় না। অবশ্য তার চাওয়া না চাওয়াতেও কিছু এসে যায় না। তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়।
আর অন্যদিকে জাহাঙ্গীর ভ্রমরকে মুক্ত করার জন্য মন্টুকে শর্ত দেয় যে তাকে 10 মিনিটের মধ্যে নীলকুঠি খালি করতে হবে, না হলে সে ভ্রমরকে বিদেশে বেচে দেবে। মন্টু ভেবে পাচ্ছিল না সে কোন দিকে যাবে, তবুও না চাইতেও ভ্রমরের কথা ভেবে তাকে রাজি হতে বাধ্য হতে হয়। সে নীলকুঠি গিয়ে সবাইকে পিস্তলের ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। অদ্ভুত ব্যাপার হলো আজও কালিন্দী কোঠাতে ছিল না, আর বিবিজানের তেমন অবস্থা ছিল না যে সে কিছু করতে পারে। তো মন্টু তাড়াহুড়ো করে নীলকুঠি খালি করে চাবি নিয়ে পৌঁছে যায় জাহাঙ্গীরের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখে জাহাঙ্গীর অলরেডি ভ্রমরকে বেচে দিয়েছে। মন্টু তাদের হাত থেকে ভ্রমরকে বাঁচাতে গেলে জাহাঙ্গীরের লোকেরা তাকে অনেক মারধর করে। একটা পর্যায়ে তার মাথা ফেটে যাওয়াতে মন্টু সেখানে অজ্ঞান হয়ে যায়, আর জাহাঙ্গীরের লোকেরা ভ্রমরকে ধরে নিয়ে যেতে থাকে। এমন সময় সেখানে হাজির হয় কালিন্দী, তবে একেবারে নতুন রূপে। সাথে সেই ডেলিভারি বয়ও ছিল যার কাছ থেকে মন্টু প্রথমবার শ্রাবণের ছবি দেখেছিল। তাকে দেখে জাহাঙ্গীর অবাক হয়ে যায়, আর এখানেই বেরোয় এক নতুন রহস্য। আসলে কালিন্দী আর ওই ডেলিভারি বয় হলো সিবিআই এর স্পেশাল এজেন্ট, যারা গত 2 বছর ধরে নিষিদ্ধ পল্লীতে আন্ডার কভার অপারেশন চালিয়েছে বিবিজান আর জাহাঙ্গীরের রাজত্ব শেষ করার জন্য। তবে কালিন্দী সেখানে জাহাঙ্গীরকে না মেরে তাকে উল্টো ভ্রমরকে মেরে ফেলতে বলে। সে আসলে চাচ্ছিল না সবাই এটা জানুক যে ভ্রমরের দেওয়া ইনফরমেশনের কারণেই তারা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। এতে কালিন্দী ওরফে এজেন্ট হেমা রয়ের ক্রেডিট কিছুটা হলেও কমে যেত। জাহাঙ্গীর এসব শুনে অবাক হয়ে যায়, সে বুঝে উঠতে পারছিল না কি করবে। ঠিক সেই মুহূর্তে পুথিয়া সহ নীলকুঠির সব মেয়েরা সেখানে এসে হাজির হয়। তাদের থাকার জায়গাটাও জাহাঙ্গীর কেড়ে নিয়েছিল, এজন্য তারা নিজেরাই জাহাঙ্গীরের থেকে প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু হেমা তাদেরকে আটকে দেয়। এমন সময় হঠাৎ মন্টু পেছন থেকে এসে জাহাঙ্গীরকে গুলি করে মেরে ফেলে। মন্টু বেঁচে আছে দেখে ভ্রমর ভীষণ খুশি হয়। এদিকে জাহাঙ্গীর যেহেতু মরেই গেছে, তাই হেমাদেরও আর কিছু করার থাকে না। অবশেষে জাহাঙ্গীরের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে নীলকুঠির মেয়েরা তাদের থাকার জায়গা আবার ফিরে পায়, আর মন্টু ফিরে পায় তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে। শুধু একজনের থেকেই প্রতিশোধ নেওয়া বাকি ছিল, তাই মন্টু গিয়ে বিবিজানকে মেরে 16 কলা পূর্ণ করে দেয়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।